লেখাগুলো দেখেছিলেন? এখনো দেখিনি, আজকে রাত্রে সব ও দেখবো। ঠিক আছে ম্যাম, বলছি আমার ইন্ট্রোডাকশনটা আমি পরে ঠিক করে লিখেছি, তো একটু বলবো, একটু মিলিয়ে হ্যাঁ, দেবেন যে ঠিক আছে কিনা। তৈরি করছিলাম। সবসময় পজিটিভ একটা বার্তা থাকবে। এই প্রশ্নটা আসবেই, দেখবে যে কেন। আরাত্রিকাকে যদি বলা হয় যে আপনার বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব আপনাকে দেওয়া হলে আপনি কি করবেন? আমি দায়িত্বটি যথাযথভাবে পালন করার চেষ্টা করব এবং আমার বিদ্যালয়ের সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরা যাতে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়ে মনোযোগ দেব, মানে দৃষ্টি দেব যে তারা যাতে সমস্ত বিষয়ে অংশগ্রহণ করে, অর্থাৎ সঙ্গীত, নৃত্য, নাটক সবকিছুতেই তারা যাতে অংশগ্রহণ করতে পারে। আর অনুষ্ঠানটিকে যথাযথ সম্ভব মনোগ্রাহী করে তোলার চেষ্টা করব যাতে দর্শকদের কাছে সেটি খুব ভালোভাবে উপস্থাপিত হতে পারে। হ্যাঁ, এবং শুধুমাত্র আমি নই, আমি এবং আমার সমস্ত সহ শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা প্রত্যেককেই সেই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য তাদেরকে যুক্ত করব আর কি, ঠিক আছে? হুম। ইউনেস্কো কথার অর্থ কি? আগের দিন বলেছিলাম। ইউনেস্কো কথার অর্থ কি? আমি বলবো, হ্যাঁ। ইউনাইটেড নেশনস অ্যান্ড এডুকেশন অফ সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। আচ্ছা, ব্রিটিশ আমলে অনেক শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, একটা শিক্ষা কমিশনের নাম বলতে পারবেন? রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন। ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমল। শিক্ষা সংক্রান্ত একটা কমিশনের নাম বলতে হ্যাঁ পারবেন? ম্যাম, ওই তো ম্যাম উডের ডেসপ্যাচ, তারপর ওই যে হান্টার কমিশন ম্যাম, হ্যাঁ হ্যাঁ, হান্টার হান্টার কমিশন। হান্টার কমিশন। হান্টার কমিশন, স্যাডলার কমিশন। একদম। এগুলো আমি এই পুরো নোটটা দিয়ে দেবো। হ্যাঁ, যতগুলো কমিশন আছে শিক্ষা সংক্রান্ত। শিক্ষা সংক্রান্ত কমিশন আর বিভিন্ন তত্ত্বের জনকগুলো, যেমন ওই অনুবর্তন তত্ত্ব, যেমন হচ্ছে শিখনের সক্রিয় অনুবর্তন তত্ত্ব। কার শিখনের সক্রিয় অনুবর্তন তত্ত্ব? আইভান প্যাভলভ তো না, স্কিনার। স্কিনার। স্কিনার, ইয়েস। শিখনের প্রাচীন অনুবর্তন তত্ত্বটা হচ্ছে প্যাভলভ। প্যাভলভ। বুদ্ধির একক উপাদান তত্ত্ব? স্টার্ন। স্টার্ন, ইয়েস। আইকিউবের ধারণা কে দেন? আইকিউব? ওটা উইলিয়াম স্টার্ন, ঠিক আছে। আর বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব? বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব স্পিয়ারম্যান। স্পিয়ারম্যান, ঠিক আছে।
ব্যাপার না, হবে না। বুদ্ধির বহু উপাদান তত্ত্ব, এগুলো থমসন। না না, বহু উপাদান তত্ত্ব, থ্রাস্টন। হয়ে যাবে বন্ধু। পশ্চিমবঙ্গে এই বছর প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জায়গায়। কোন প্রাকৃতিক কারণে এই ধরনের বৃষ্টিপাত হচ্ছে বলতে পারবেন? বলতে পারবেন কি কারণে এত বৃষ্টিপাত, এত মেঘ ভাঙা বৃষ্টি এই যে দেখা যাচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষ জুড়ে? কি এমন, কোন এমন প্রাকৃতিক কারণ যে যার ফলে পশ্চিমবঙ্গে এই ধরনের দৃশ্য দেখা যাচ্ছে? আচ্ছা, গেমিং ইফ ক্যাপ্টেনটা কে? গেমিং এফ এফ ক্যাপ্টেন ওটা কে? তনুশ্রী ম্যাম। আচ্ছা, তনুশ্রী, ঠিক আছে। হ্যাঁ, ওটা আমার ছেলে ওই নামে আইডিটা খুলেছেন তো। ও আচ্ছা আচ্ছা, না না, সে ঠিক আছে, উত্তর দাও। তনুশ্রী রেডি করতে হবে কিন্তু এই জায়গাগুলো আমি বলে দিচ্ছি। ম্যাম, হ্যাঁ, এক্ষেত্রে কি বলতে হবে কি যে বিশ্ব উষ্ণায়নটা বেড়ে যাচ্ছে, সে কারণে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, সেখান থেকে শুধু অতি। এটাই নয়, এবারে যেটা কারণ সেটা আচ্ছা। হচ্ছে এল নিনো। একটাই ওয়ান, হ্যাঁ হ্যাঁ, এল নিনোটা। এল নিনো। হ্যাঁ, এল নিনো মানে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, এল নিনো মানে ভেজা। এল নিনো হচ্ছে ভেজা, তাই জন্য বেশি বৃষ্টি হবে, ঠান্ডা বেশি পড়বে। আর লা নিনা হচ্ছে শুষ্ক, মানে গরম বেশি পড়বে। এটা খাতায় লিখে নাও এক জায়গায় ছোট্ট করে। এখন চলছে এল নিনো। এল নিনো হচ্ছে ভেজা, বেশি ঠান্ডা পড়বে, বৃষ্টি বেশি হবে। এর ম্যাডাম, বলছি এই এল নিনো তো খরা হবে। কোনটা? এল নিনো। না না, এল নিনোতে খরা হবে না। না, আসলে আমার হাজবেন্ড জিওগ্রাফি টিচার, উনি ধরো শুনছেন, উনি বলে যে এল নিনোটা তাহলে খরা হবে, তাই বললো আর কি। কিন্তু ওটা তো ভেজা, মানে অ্যাকচুয়ালি শীতল নয়। এল নিনো তো শীতল। লা নিনোটা হচ্ছে আপনার শীতল। একটু ভুল হচ্ছে, এনগুলো যে বছর থাকবে সেই বছর আপনার খরার প্রাদুর্ভাবটা বেশি হবে, হ্যাঁ বৃষ্টি কম হবে। আর যে বছরে এর নিলোর প্রাদুর্ভাবটা কম থাকবে সেই বছর বৃষ্টিটা বেশি হবে। তাই এই বছরে ভারতীয় উপমহাদেশে এর নিলোর প্রভাবটা কম আছে, লালিনার প্রভাবটা বেশি রয়েছে। লালিনা থাকলে বৃষ্টিটা বেশি হবে, হ্যাঁ হ্যাঁ, আর এর নিলো হলে আপনার শুষ্ক আবহাওয়া হবে, বৃষ্টিটা কম হবে। একদমই তাই। এই দুটোর মধ্যে কোনো একটা হয়েছে, কিন্তু আমারই ভুল হয়েছে, সরি। ম্যাডাম, ভুল হতেই পারে। আচ্ছা, বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নর কি? আচ্ছা, একটু সহজ করে ধরি, ঠিক আছে? বর্তমানে আমাদের রাজ্যের স্পিকার কে? বিমান বন্দ্যোপাধ্যায়। হুম। রাজ্যপালকে? আজ প্রথম তো রাজেন্দ্র, কি পিভি এটা সিভি আনন্দ বোস আনন্দ বোস। নাকি কাজ। সিভি সিভি আনন্দ। আনন্দ বোস। সিভি আনন্দ বোস, হ্যাঁ, সিভি আনন্দ বোস। সিভি আনন্দ। আচ্ছা, তারপরে হচ্ছে উম,
শ্রীকৃষ্ণ কীর্তন আর বৈষ্ণব পদাবলীর মধ্যে দুটো পার্থক্য কি কি? বৈষ্ণব পদাবলী আর শাক্ত পদাবলীর মধ্যে দুটো পার্থক্য কি? একটু ভুল বললাম, বল। ম্যাম, বৈষ্ণব পদাবলী হচ্ছে যেখানে শ্রীকৃষ্ণের আহ সম্পূর্ণ লীলা বর্ণিত বা তার প্রেম লীলা বর্ণিত হয়েছে। আর শাক্ত পদাবলীতে হচ্ছে দেবীর, অর্থাৎ শাক্ত দেবী মানে আমরা যেটা বলতে পারি ভক্তের যে দেবী। আকুতি হয়েছে, হ্যাঁ, মানে ভক্তের মাতার আর মানে হ্যাঁ, শাক্ত মাতার আর কি, শাক্ত বা শক্তির যিনি উপাসক তার তিনি আরাধ্য আর কি, তাই তো শাক্ত পদাবলীতে, বা তার মাহাত্ম্য কীর্তনের কথাই বর্ণিত হচ্ছে। আচ্ছা, চৈতন্য জীবনী সাহিত্যে যদি বলা হয় যে চৈতন্য জীবনী সাহিত্যে কৃষ্ণদাস কবিরাজ এবং বৃন্দাবন দাস এবং কৃষ্ণদাস কবিরাজ ছাড়া অন্য পদকর্তা একজনের নাম বলুন, তাহলে কি হবে? জয়ানন্দ, চৈতন্য মঙ্গল। যদি বলে মৌসুমীকে, যদি বলে যে আপনার কোন মঙ্গল কাব্যটা ভালো লাগে বেশি? অন্নদামঙ্গল বলবো, কিন্তু আমাকে আবার বলবে যে কেন ভালো লাগে সেটা আবার বলো। আচ্ছা, অন্নদামঙ্গল কার লেখা? ভারতচন্দ্র রায়গুণাকার। ভারতচন্দ্র। ওনার লেখা প্রথম কাব্য কি ছিল? ওনার লেখা প্রথম রচনা কি ছিল? রসমঞ্জরির আগে আরেকটা ছিল, ওটা একটু ভুলে গেছি ম্যাম, মনে পড়ছে না, ভুলে গেছি। সত্যপীরের পাঁচালী। সত্যপীরের পাঁচালী, হ্যাঁ, ইয়েস ইয়েস, সত্যপীরের পাঁচালী। 1737, 1837 না কত একটা আছে, 1737। 37 না 34? 37-এর মধ্যে। সালগুলো পড়তে হবে। সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ কীর্তি কি? পদ্মাবতী। পদ্মাবতী। আচ্ছা, বসুমতী আপনাদের টেক্সটের একটা গল্প, যেটা আমি গতকাল নব সৃষ্টিতে পড়াচ্ছিলাম, ঠিক আছে? তো সেই বসুমতী আসলে কার সম্পাদনায় প্রকাশিত হয়? বসুমতী কার সম্পাদনায় প্রকাশিত হয়? হেমেন্দ্র প্রসাদ ঘোষের। হ্যাঁ ম্যাম বলছি, হেমেন্দ্র প্রসাদ ঘোষের সম্পাদনায়। একদমই তাই। সাপ্তাহিক পত্রিকা 1896 সাল, পরবর্তীকালে 1923-এ সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত, ঠিক আছে? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রশাসনিক ব্লক কটি আছে? সরি, ব্লক বলবো না, টোটাল প্রশাসনিক বিভাগ কটি রয়েছে? 5টি। 5টা ম্যাম, 5টা। ঠিক আছে। বলুন তো যে মুর্শিদাবাদ জেলার সদর দপ্তর কাকে বলা হয়? বহরমপুর। উত্তর 24 পরগনার সদর দপ্তর কোনটি? বারাসাত। বারাসাত ম্যাম। বারাসাত, রাইট।
পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটা রেখা গেছে, সেটা কোন রেখা? কর্কট ক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা। কয়েকটা জেলার উপর দিয়ে, কয়েকটা সেই জেলাগুলোর অ্যাটলিস্ট একটা জেলার নাম বলতে পারবেন? বাঁকুড়া। হ্যাঁ বাঁকুড়া, কিন্তু মেনলি বোধহয় নদিয়া, নদিয়া ডিস্ট্রিক্টের উপর, নদিয়া ম্যাম, নদিয়া ম্যাম, নদিয়া। বাঁকুড়ার উপর দিয়েও গেছে, ভুল নয়। পুরুলিয়া তো হ্যাঁ আদ্রা। আদ্রা, হ্যাঁ আদ্রার উপর দিয়েও গেছে। আচ্ছা, রিসেন্টলি একটা কথা খুব শোনা যাচ্ছে, আমরা খবরে চালালেই শুনতে পাচ্ছি, এত বন্যা হওয়ার পরে, সেটা হচ্ছে ডিভিসি। ডিভিসি জল ছেড়ে দিয়েছে, তাই নাকি বন্যায় সবকিছু ভেসে যাচ্ছে। ডিভিসি কথার অর্থ কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন। কর্পোরেশন তৈরি হয়েছে। কত সালে দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি হয়েছে? 1948 1948। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ নদীর নাম কি? তিস্তা। তিস্তা। ম্যাম দামোদর ভ্যালিটা কত সালে বললেন ম্যাম প্রতিষ্ঠিত? 1948। ম্যাম বলছি নব নব সৃষ্টি আহ প্রবন্ধটি আমি ক্লাস করার মতো করে তৈরি করেছিলাম, বলেছিলেন ওটা করতে, তো ওটা কি শুনবেন নাকি রেকর্ড করে পাঠিয়ে দেবো? না না, বলতে পারো, একটু লাস্টের দিকে শুনছি, তাহলে শুনেই নেবো একেবারে, অসুবিধা আচ্ছা ঠিক আছে। না যেহেতু অনেকটা সময়ের ব্যাপার তো প্রত্যেকেই তো বলবে সেহেতু। 5 মিনিট লাগবে, খুব বেশি সময় লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা যত বেশি হবে সেটাই বেটার। আর নোংরটাও এরপরে রেডি করবে, আমি হয়তো স্যাটারডে সানডেতে পড়াবো না, কিন্তু তোমরা পারলে আমাকে রেকর্ড করে পাঠিয়ে দেবে, আমি আজকে ম্যাম নোংরটা আমি আজকে দেবো। আচ্ছা ম্যাম আরেকটা কথা বলবো। বলো বলো। বলছি আমাদের প্রত্যেককে এভাবে পরপর কোশ্চেন জিজ্ঞেস না করে, তো আপনি ধরুন আমরা যে কজন আছি গ্রুপে, ধরুন আজকের ক্লাসে দুজনের ডেমো নেবেন, ধরুন তাদেরকে যে ধরনের প্রশ্ন মানে অ্যাজ এ ইন্টারভিউতে যেভাবে হয়, মানে আমরা ভিডিও অন করব, ফেস টু ফেস আমাদের ইন্ট্রোডাকশন থেকে শুরু করে কোশ্চেন অ্যান্সার এভাবে যদি নেন না, তাহলে আমাদের আমাদের না করবো ম্যাম, আমাদের এই যে যে একটা ভয় ভয় ব্যাপারটা না, এটা অনেকটা কেটে যাবে। ধরুন আজকে সবাই তো একদিনে হবে না, ধরুন আজকে দুজনকে আপনি বলে দিলেন যে এই দুজনের পরের দিন। ইন্টারভিউ ডেট যখন দিয়ে দেবে আলটিমেটলি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা মানে আমি শেষ দিকে আমি বলছি, ধরো বলেছে তো নভেম্বরে বেরোবে ফার্স্ট উইকে, একটু পিছিয়ে গেছে, তো আমি একটু পড়িয়ে নি 22-23 তারিখের পরে, কিন্তু আমি অ্যাটলিস্ট মানে সাথে আমি আরো দুজন স্যারকে রাখবো, মানে যে তারাও কিন্তু কোয়েশ্চেন করতে পারে, স্যার হোক ম্যাডাম হোক যেই থাকুক, অনলাইনে হোক, বাট সেই অ্যাম্বিশনটা তৈরি। আচ্ছা ঠিক আছে ম্যাম। তাহলে এরকমটা হলে আমাদের মধ্যে যে ভীতিটা কাজ করছে না, এটা অনেকটা ঠিক হবে। তো মানে একদম পরপর যেভাবে ইন্টারভিউতে যে ধরনের কোশ্চেন পরপর আসে, আপনি ধরুন ফেস টু ফেস আমাদের সেভাবে মানে ধরুন আজ দুজন কিভাবে জিজ্ঞেস করলেন, তো সবাইকে তো একই দিনে সম্ভব না, কারণ অনেকটা সময়ের বিষয়, তো এইভাবে খুব ভালো হতো। ম্যাম আমার তো ভয়ে কখনো কখনো মনে হচ্ছে আমি যাবোই না ইন্টারভিউ ডাকলে। না ওরকম বললাম যেতে তো হয়, কল পেলে ম্যাম যেতে হবেই যেভাবে হোক, কিন্তু কল পাবো কিনা আমি এখন সেটাই ভাবছি। যা দেখছি আর যা কন্ডিশন ম্যাম, খুব চান্সেস খুব কম। সেটাই, ওই জন্যই চেষ্টা করছি, দেখা যাক কি হয়। মানে আমার ক্ষেত্রে বলছি ম্যাম, আমার চান্সেস খুবই কম, মানে আমি এমন একটা স্টেজে এসে দাঁড়িয়ে আছি, 50% হ্যাঁ 50% না, মানে আমি কোনোটাকে বেশি ধরতে পারছি না। হতেও পারে নাও হতে পারে, যাদের একটু বেশি স্কোর আছে তাদের ঠিক আছে, কিন্তু আমি একদম পুরো মার্জিনে এসে দাঁড়িয়ে আছি। তবুও চেষ্টা করছি, দেখা যাক কি হয়। সুচিত্রার প্রাইমারিটা কি অবস্থা?
ম্যাম প্রাইমারি তো 2022-এ আমার তো বিএড ছিল, তখন তো ডিএলএড ছিল না, আমি এই সেশনে শুধু ডিএলএড এ ভর্তি হলাম সবে। তো ওটা তো হবে না, বিএড দের তো নেবে না, ওটা তো ক্লিয়ার ভাবে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর থেকে তো ওটা বলে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে ওটা না, ওটা আর কথা এখন ভেবে লাভ নেই ম্যাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর 2016-তে আপার প্রাইমারি দিয়েছিলাম, সেক্ষেত্রেও কোয়ালিফাই হয়েছিলাম, তখনও বিএড ছিল না ম্যাম, মানে ওটাও না, কিন্তু সেহেতু ওটাতে তো কোনোটাই। ওটাতে তো আপার প্রাইমারিতে তো বিএড হ্যাঁ আছে। ম্যাম, ওটা এখন আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই সময়ের হিসাবে তখন আমার ছিল না, তো সেই সময় যাদের বিএড আছে তাদের তো ইন্টারভিউর জন্য আগে কল করা হবে। হ্যাঁ হ্যাঁ। সার্টিফিকেট তো আমার কাছে আছে ঠিক আছে, কিন্তু সেটা তো আমি অনেকটা পিছিয়ে আছি, সেক্ষেত্রে আমি সেটাই বলতে চাইছি। হুম হুম হুম। কিন্তু যা হবে ম্যাম এটা, বা ভবিষ্যতে যদি হয় তখন, এছাড়া আর পেছনের গুলো নিয়ে ভাবার মতো আর কন্ডিশন নেই এই এখন বছর এটা বা। প্রশ্ন হচ্ছে, এই বছর জাতীয় পুরস্কার পেয়েছেন কোন অভিনেত্রী? জাতীয় পুরস্কার ম্যাম শাহরুখ খান। রানী মুখার্জি আছে, আর রানী মুখার্জি। অভিনেত্রী হচ্ছে রানী রানী মুখার্জি। মুখার্জি আর অভিনেত্রী রানী মুখার্জি, অভিনেতা শাহরুখ আর খান, আর আরেকজন অভিনেতার বিক্রান্ত নামটা ভুলে মেসি। গেলাম ম্যাম। বিক্রান্ত মেসি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 12th ফেলের হ্যাঁ 12 ফেলের জন্য পেয়েছে। হ্যাঁ। ওটা জানি কি বললেন, ভুলে গেছি। জাতীয় পুরস্কার পেয়েছেন কোন অভিনেত্রী, প্রশ্নটা করেছি এই বছর। রানী না এই মুখার্জি। যে 12 ফেলের জন্য পেয়েছে, ওটা কে কে নামটা একটু বলবেন? বিক্রান্ত মেসি। বিক্রান্ত মেসি। হুম। বিক্রান্ত। সিনেমাটা ইন্সপিরেশনাল সিনেমা, ওটা ভালো, মানে ওটা থেকে হ্যাঁ question ম্যাম রানী দেখেছি আমি। মুখার্জি তো ম্যাম ওই মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের জন্য পেয়েছে। হ্যাঁ। আচ্ছা, প্রশ্ন হলো যে 12th ফেলের পরিচালক কে ছিল? বিধু বিনোদ চোপড়া। বিধু বিনোদ চোপড়া। right. আশা করছি এতটা কঠিন ধরবে না, বিসিএস হলে ধরে নিত বা পিএসসি হলে এক্ষুনি ধরে নিত এই যে। আচ্ছা ম্যাম, ওই যে শ্রেষ্ঠ নির্দেশক যে করণ জোহর হয়েছে, তো ওটার কি কোনো সিনেমার নাম আছে? হুম হুম, ওটারও সিনেমার নাম আছে, এক্স্যাক্টলি আমি এই মুহূর্তে ভুলে গেছি সিনেমাটার নাম। ওটা আচ্ছা বোধহয় তাহলে ওটা ওই নাচের সিনেমাটা, ওই যে নাচ নিয়ে প্রবাবলি। তারাও দেখে বলে দিচ্ছি। ম্যাম বলছি আমি একটু ওই ডেমনস্ট্রেশনটা দিয়ে দেবো। হ্যাঁ দাও। দেখা যাচ্ছে? এটা হ্যাঁ শুরু করবে, জাস্ট আমি এটা অনটা করি, শুরু করব। টাইমিং স্টপ। হ্যাঁ। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে টাইম দেব 7 মিনিট, ঠিক আছে? 7 মিনিট আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্টার্ট। আচ্ছা তোমরা কি নৌকা চড়েছো? সরি ওটা আগে শুরু করে দিচ্ছি। আচ্ছা আপনাকে কি আমি কেটে বলো আবার। এই এই ঘরটাকে কি আমি ক্লাসরুম বা আপনাদেরকে কি স্যার বা ম্যাডাম হিসেবে কি পড়াতে পারি বা পাঠদান করাতে পারি? হ্যাঁ শুরু করো। ধন্যবাদ। আচ্ছা তোমরা কি কেউ নৌকা চড়েছো? হ্যাঁ। আচ্ছা নৌকা, আমরা যখন এই নদীর এপার থেকে ওপারে যাই, বলতে পারো যে নৌকা যখন বাঁধা হয় তীরে, তখন কিসের সাহায্যে বাঁধা হয়? হ্যাঁ বলো আর ঠিক আছে। নোঙরের সাহায্যে। তাহলে আজকে আমি তোমাদের পড়াবো নোঙর কবিতা, কবি অজিত দত্তের লেখা। অজিত দত্তের সম্পর্কে একটু বলি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1907 খ্রিস্টাব্দে ঢাকার বিক্রমপুর গ্রামে। আহ, তিনি ছিলেন কল্লোল যুগের একজন আধুনিক কবি। আচ্ছা আমাদের এই নোঙর যে কবিতাটি, এই কবিতাটি কিন্তু হচ্ছে একটি রূপকধর্মী কবিতা।
এই রূপক কথার অর্থ কি জানো? তোমাকে বলতে পারবে রূপক কথার অর্থ কি? এই রূপক কথার অর্থ হচ্ছে দুটি রূপ থাকবে, অর্থাৎ একটি বাহ্যিক রূপ থাকবে, একটি আভ্যন্তরীণ রূপ থাকবে। আর এই যে কবিতাটি আমাদের রয়েছে পাঠ্যাংশে, এই কবিতাটি যে বাহ্যিক রূপটি তুলে ধরা হয়েছে। আভ্যন্তরীণ যে রূপটি আছে সেটা তোমাদেরকে আমি কবিতা পড়ানোর শেষে বলে দিচ্ছি। তাহলে আলোচ্য যে কবিতাটি নোংর কবিতা, এটি নেওয়া হয়েছে অজিত সাদা সাদা মেঘ কালো পাহাড় থেকে। কবিতাটি শুরু করি এবার। পাড়িতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, সারা রাত দাঁড় টানি, মিছে দাঁড় টানি। কবি তার সাহিত্য সুষমা নিয়ে পাড়ি দিতে চেয়েছেন দূর সিন্ধু পারে, কিন্তু তার নোঙর পড়ে গেছে তটের কিনারে, অর্থাৎ নদীর কিনারে। আচ্ছা, এই যে নোঙর কথাটি বললাম, এই নোঙর কথার অর্থ কি তোমরা কেউ জানো? হ্যাঁ, নোঙর কথার অর্থ হচ্ছে লোহার অঙ্কুশ বিশেষ। পরের পারে আছে, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঝুঁকিয়ে সমুদ্রের দিকে তারা ছোটে। আচ্ছা, জোয়ার কি বলতে পারবে কেউ? জোয়ার কথা হচ্ছে যখন চন্দ্র এবং সূর্য তাদের আকর্ষণে নদীর জল যখন খুব ফুলে ওঠে তখন সেটা জোয়ার, এবং জোয়ারের জল যখন নেমে যায় সেটা হচ্ছে ভাটা। তাহলে যখন জোয়ার হচ্ছে, জোয়ারের ঢেউগুলি যখন কি হচ্ছে, ফুলে ফুলে উঠছে, আর এই সেই ফুলে ফুলে ঢেউগুলি কি হচ্ছে, নৌকায় লাগছে। এখানে একটা কথা আছে যে দড়িতে মাথা ঠুকে। এই যে তড়ি, এই তড়ি কথার অর্থ কি তোমরা জানো? তড়ি কথার অর্থ হচ্ছে নৌকা, অর্থাৎ ওই জোয়ারের ঢেউগুলি নৌকায় লাগছে, নৌকার মাথায় লাগছে, এবং মাথায় লেগে কি হচ্ছে, সমুদ্র দিকে ছুটে চলে যাচ্ছে। তারপর ভাটার শোষণ, জোয়ারের ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। তারপর ভাটা সেই জলগুলি আবার শুষে নিচ্ছে। জোয়ার ভাটায় বাঁধা এই তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। তখন তাহলে এই জোয়ার ভাটায় কি আছে, কবি বাণিজ্য তরী, অর্থাৎ বাণিজ্যের যে উপকরণ ছিল সেই উপকরণগুলি নৌকার নদীতে বাঁধা পড়ে গেছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল। আচ্ছা, এই দাঁড় কথার অর্থ কি তোমরা কেউ জানো? দাঁড় কথার অর্থ হচ্ছে বৈঠা, যা দিয়ে আমরা নৌকা অনেক সময় চালাই, সেটা হচ্ছে বৈঠা। অর্থাৎ যখন বৈঠা টানছে কিন্তু তাও আগাচ্ছে না নৌকাটি, যতই মাছ তুলে বাঁধি পাল। আচ্ছা, মাছ তুল কথার অর্থ কি তোমরা একটু বলতে পারবে? মাছ তুল কথার অর্থ হচ্ছে কাঠের দণ্ড। আচ্ছা, পাল, এই যে পালটা সেটা হচ্ছে আমরা একটা কাপড় যেটা কাঠের দণ্ডে বাঁধি, এবং সেটাই হচ্ছে মাস্তুল। তার এই পাল যে বাঁধা হচ্ছে, সেই পালের সাহায্যে হাওয়াটা আটকাচ্ছে এবং তখনই নৌকাটা আগিয়ে যাবে। কিন্তু এখানে কবির নৌকা আগাচ্ছে না, কবি যতটাই দাঁড় টানার চেষ্টা করছেন তবু নৌকা আগাচ্ছে না। নম্বরই হচ্ছে কাছি বাঁধা তবু এই নৌকা চিরকাল। যে কাছি শব্দের অর্থ কি তোমরা কেউ বলতে পারবে? কাছি শব্দের অর্থ হচ্ছে মোটা দড়ি। নোঙর যে বাঁধা থাকে যে দড়িতে, সেটা হচ্ছে কি যে কাছি, মানে অনেক সময় শিকলও হতে পারে, কিন্তু এখানে কবি যেহেতু দড়ির আছে, দড়িটাই দিয়েছেন। যেমন আছে ওই গরু যেমন ওটাই বাঁধা হয়, ঠিক তেমনই নোঙরকে বাঁধা হয় সেই দড়িতে। নিস্তব্ধ মুহূর্ত বলি সাগর গর্জনে উঠে কেঁপে, যখন নিস্তব্ধ মানে চারিদিক নিস্তব্ধ হয়েছে, এবং তখন কি হচ্ছে, জোয়ারের ঢেউগুলি তখন গর্জে গর্জে উঠছে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। ভুলে গেছি কবিতাটা। থামলে কেন? বলে যাও, বলে যাও। কবিতা বলতে হবে না, মোটামুটি জিস্টটা বলো। ভুলে যখন যাবে জিস্ট বলো। আচ্ছা, তখন এই যে জোয়ারের যে ঢেউগুলি তখন এইভাবে বলবে, যদি ভুলে যাও যে পরে দেখো এটা বলা আছে, বলে শুরু করো। কিন্তু ঠিক আছে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়িয়ে নিক্ষেপে, অর্থাৎ যখন এই যে স্রোতগুলো হচ্ছে, সেই স্রোতের আওয়াজ কি হচ্ছে, তাকে বিদ্রুপ করছে, তাকে টিটকিরি করছে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন দাঁড় টানা। আচ্ছা, এই বিরামহীন কথার অর্থ কি তোমরা কেউ জানো? বিরামহীন কথার অর্থ হচ্ছে এক টানা বা থেমে না থাকা। তাহলে এই যখন আমরা দেখতাম যে আগেকার যুগে যখন নৌকা যাত্রীরা যেত, তখন ওই শুকতারার দিকে
তাকিয়ে দিকে নির্ণয় করতো। ঠিক এখানে কবি ওই তারার দিকে চেয়ে নিশানা করতে চেয়েছেন। তারপরের পারে কি আছে, তরি ভাড়া পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পার, নোঙর কখন জানি পড়ে গিয়েছে তটের কিনারে, সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। তাহলে কবি সপ্ত সিন্ধু পারে পাড়ি দিয়েছেন, কিন্তু কখন যে তার নোঙর পড়ে গেছে সেই নোঙর কবিতা বুঝতেই পারেনি। কিন্তু যতই নোঙর দাঁড় টানার চেষ্টা করছেন ততই হচ্ছে গিয়ে আর নৌকা আগাচ্ছে না। আচ্ছা, এটা হলো গেল বাহ্যিক রূপ। এবার তোমাদের আভ্যন্তরীণ রূপ সম্পর্কে একটু বলি। আভ্যন্তরীণ রূপ হচ্ছে এই যে কবি পাড়ি দিতে চেয়েছেন কোথাও সপ্ত সিন্ধু পাড়ে, এইটাকে হচ্ছে কবিতার যে সাহিত্য সম্ভার ছিল সেটা দেশ বিদেশ ছড়িয়ে দিতে চেয়েছেন, কিন্তু ছড়িতে পারেননি, কারণ তার নোঙর গিয়েছে পড়ে, নোঙর তার নদীতে কি তীরে নৌকা পড়ে গেছে, কিন্তু আহ নোঙর পড়ে গেছে কি সংসারের এই নোঙর বলতে চেয়েছেন যে সংসারের এই বন্ধনে কবি এতটাই যে আবদ্ধ হয়ে গেছেন, সেই বন্ধনটাকে সে ছিন্ন করে সে আর কিছুতেই আগিয়ে যেতে পারছে না। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত গেল। এটা তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে বলতে পারো, আমি বলে দেব। একটু কম মুখস্থ হয়েছে, কারণ হচ্ছে কি যে আমি আজকে আবার কালকে হচ্ছে রেডি করার চেষ্টা করেছে, কিন্তু খুব একটা ভালো হয়নি। আগের বেঁধে বেঁধে দিনেরটা better যাচ্ছে। ছিল, আগের দিনেরটা আরো বেটার হ্যাঁ, ছিল। মানে প্র্যাকটিস ছিল প্রচুর। এটা তো মানে কালকে থেকে করছি, তো একটু সময়টাও খুব কম পেয়েছি, সে আর একটু ব্যস্ত আছি, পারিবারিক সমস্যা নিয়ে। কিন্তু বোর্ড ওয়ার্ক চাই, বোর্ডটা আছে তো? না, বোর্ডটা এখন নেওয়া হয়নি ম্যাম। ছোট না, আমার সমস্যা হচ্ছে আমি তো থাকবো না হচ্ছে 12 তারিখের পরে। কিভাবে পড়বো এটা একটা বিষয় হচ্ছে। আবার একটু ওই গোছ গাছের ব্যাপার ছিল। খাতা, খাতা, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে একটা খাতা ঠিক আছে। নিলেই হয়ে যাবে। হুম, আমি সারাদিনই তো আমাকে লিখতে হয়, তো যাই হোক এটা আমার রাগওয়ার্কের খাতা, এইভাবে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। পরের দিন তাহলে আমি এটাই আর কি ঠিক করে দেবো। একটু কম কম হয়েছে তো। তো ঠিক আছে। এটাই করবে। আচ্ছা, এবারে যেটা বলি যে এখানে জোয়ার ভাটার কথা বলা হয়েছে নোঙর কবিতাতে। তো যদি আমি বলি যে জোয়ার ভাটার মাধ্যমে কি বোঝানো হয়েছে, একটা মাত্র বাক্যে বলুন, তাহলে কেন হঠাৎ করে কেন জোয়ার ভাটার অনুষঙ্গ নিয়ে আসা হয়েছে কবিতার মধ্যে, তাহলে কি বলবেন? ম্যাম জীবনের ওঠা পড়া। হ্যাঁ, জীবনের গতির প্রতীক বলতে পারে, উত্থান মানে পতন জীবনের গতি যেটা তাহলে গতির প্রতীক হচ্ছে জোয়ার, আর জোয়ার। জাগতিকতা কিন্তু প্রতিবন্ধক। হ্যাঁ, এটা বলতে মানে মিস করে গেছি। এই যে নৌকাটা সেটা হচ্ছে জীবনের গতির প্রতীক, আর নোঙরটা হচ্ছে বন্ধনের প্রতীক। এই দুটো এটাই হয়ে গেছে। ঠিক আছে, আর এমনিতে ঠিক আছে মোটামুটি, মানে পড়ানোটা হ্যাঁ, নোঙর একটু বেজারে যাচ্ছিল। নোঙরটা হচ্ছে প্রতিবন্ধকতার এই হ্যাঁ, প্রতিবন্ধিতার প্রতীক, হ্যাঁ। বাধা। হ্যাঁ, এমনি ঠিক আছে, বোঝানোটা ঠিক আছে। আর ওই একটু দাঁড়িয়ে বলতে হবে, নইলে বুঝতে হবে না, কারণ বসে বললে কি হচ্ছে এই যে দুলছো ব্যাপারটা, দোলাটা বন্ধ করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্ট্রেট থাকবে। হ্যাঁ, ঠিক আছে। না এইটা আমার একটু কমই হয়েছে, কারণ আমি বসেই নি আজকে, তেমন সময় পাইনি আসলে, গোছ গাছের একটা ব্যাপার চলছে তো বাড়িতে। হ্যাঁ, ঠিক আছে, দুদিনে রেডি করো। ওখানে সোমবার ঠিক ক্লাস আছে। করতে পারবে? না, তখন তো ট্রেনে থাকবো। রবিবার দিন রাতে উঠছি, 2 দিন লাগবে, 2 দিন পরে, মানে মঙ্গলবারের পরে। আচ্ছা, মঙ্গলবার, ঠিক আছে। ম্যাম এবার আমি বলবো। বলো বলো, সুচিত্রা বলো। ঠিক আছে, আমি খাবো তো। ম্যাম দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ম্যাম বলছি আমি আজকেই জাস্ট সন্ধ্যাবেলা রেডি করেছি, তো একটু মাঝে মধ্যে আমার পয়েন্টস গুলো একটু দেখতে হবে। আমি নেক্সট দিন একেবারে না দেখেই বলবো, মানে আমার সামনে খাতাটা খোলাই আছে, সবটা দেখবো না, কিছু কিছু পয়েন্টস আমি দেখে একটু বলবো, না হলে আমার একদম গুলিয়ে যাবে। বলো, স্টার্ট করি। আচ্ছা, আমি কি এই স্থানটিকে একটি শ্রেণীকক্ষ এবং আপনাদের কি আমার ছাত্রছাত্রী হিসাবে মনে করে এখানে কিছু বিষয় সম্পর্কে আলোচনা করতে পারি? হ্যাঁ, শুরু করুন। আচ্ছা, আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে নব নব সৃষ্টি। তো নব নব সৃষ্টি বলতে কি বোঝানো হয়েছে তোমরা কি কেউ বলতে পারবে? নব নব সৃষ্টি বলতে এখানে বোঝা হয়েছে নতুন কিছু সৃষ্টির কথা বলা হয়েছে। তো
এই নব নব সৃষ্টি প্রবন্ধটি লিখেছেন সৈয়দ মুজতবা আলী, এবং এটির যে মূল প্রবন্ধ গ্রন্থ সেটি হলো চতুরঙ্গ। আর এটি যে প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে সেটি হচ্ছে মামদর পুনর্জন্ম। তো এবার আমরা আলোচনা করি সৈয়দ মুজতবা আলী সম্পর্কে, মানে এক কথায় প্রাবন্ধিক সম্পর্কে কিছু আলোচনা করি। প্রাবন্ধিকের জন্ম 1904 সালে এবং তিনি মারা যান 1974 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন শ্রীহট্টের করিমগঞ্জে, এবং তিনি আরবি, ফার্সি সহ 15টি ভাষা সম্পর্কে তার জানা ছিল, মানে তিনি জানতেন। আর তার বিখ্যাত কয়েকটি গ্রন্থ হচ্ছে চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, এছাড়াও আরো অনেক কিছু আছে। তো আজ আমরা আলোচনা করব নব নব সৃষ্টি প্রবন্ধটি, একটি সংক্ষিপ্ত অংশ। আসলে এটি একটি প্রবন্ধ, সেহেতু অনেকটাই বড়। আমাদের পাঠ্যে যেটা আলোচনা আছে সেটাই একটু সংক্ষিপ্ত বিষয়, এবং আমি আজ যেহেতু এই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণটা আলোচনা করা সম্ভব নয়, তো আমি কয়েকটি পরিচ্ছেদ আলোচনা করব এবং বাকি পরিচ্ছেদগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করে দেব। তাহলে এসো আমরা আলোচনাটা শুরু করি। তো প্রথমেই আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এখানে প্রধানত ভাষা সম্পর্কে, যেমন সংস্কৃত, বাংলা, ইংরাজি, এই ভাষাটি সম্পর্কে বলা হয়েছে। তো আমাদের বাংলা ভাষায় কোন কোন বিদেশি ভাষা থেকে শব্দ এসেছে, আমরা কোন কোন শব্দ ব্যবহার করেছি, এবং আমাদের কোন কোন কবি বা লেখক লেখিকারা কি কি বিদেশি শব্দ ব্যবহার করেছেন আমাদের বাংলা ভাষায় বিভিন্ন সাহিত্য রচনার ক্ষেত্রে, তো সেগুলোকে কতটা করা মার্জনীয় এবং কতটা পরিত্যাগ করা উচিত, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের এই প্রবন্ধটি রয়েছে। তো প্রথমেই আমরা যেটা বলি, যে ভাষাটা আমরা প্রথম থেকেই জেনে এসেছি সেটা হচ্ছে স্বতন্ত্র এবং আত্মনির্ভরশীল, সেটা হচ্ছে সংস্কৃত ভাষা। এবং এই সংস্কৃত ভাষার সঙ্গে আমি যদি বোর্ডে তোমাদের একটা ছক করে দিই, সেটা হচ্ছে বাদিকে, যেমন ধরো না, আমি যেহেতু বোর্ড নেই আমি যেহেতু এমনি বলছি, বাদিকে লিখছি স্বতন্ত্র বা আত্মনির্ভরশীল ভাষা, সেখানে সেই ছকের মধ্যে আমরা ফেলতে পারি সংস্কৃতকে, হিব্রুকে, গ্রিক, আবেস্তা এবং আরবিকে। কথা বলেন ক্লাস, তুমি চুপ করে বসো, ম্যাম ছেলে চলে এসছে। বলো বলো এবং ডান দিকে আমরা যে আরেকটি ছক করতে পারি এটারই আত্মনির্ভরশীল নয় যে ভাষাগুলি, সেটি হচ্ছে ইংরাজি এবং বাংলা। তো এই ছকটি যদি আমাদের চোখের সামনে থাকে তো বিষয়টি বুঝতে আমাদের সুবিধা হবে। তো সেই তো আমি আলোচনা করছি। তো ওকে ছেড়ে দাও, তুমি বলো। আচ্ছা, সংস্কৃত ভাষা সেটি হচ্ছে আত্মনির্ভরশীল, এটা এবং এটি হচ্ছে আমাদের সাহিত্য রচনার ক্ষেত্রে একদম প্রাচীনতম ভাষা আমরা বলতে পারি। তো এই ভাষায় কোন মানে বিদ্যাসাগর থেকে শুরু করে রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিভিন্ন সাহিত্যিকেরা সাহিত্য রচনা করেছেন, এবং এই ভাষাটির মধ্যে কোনো বিদেশি শব্দের প্রয়োগ খুব বেশি নেই। যেমন বিদ্যাসাগর মহাশয় সংস্কৃত ভাষায় যখন তিনি সাধু ভাষায় লিখতেন তখন তার মধ্যে কোনো বিদেশি শব্দ ব্যবহার করেননি। আর যেগুলো যেমন ধরো যেগুলো আত্মনির্ভরশীল ভাষা, আত্মনির্ভরশীল নয় যে ভাষাগুলি ধরো সেগুলির মধ্যে হচ্ছে যেমন ইংরাজি, আমাদের প্রতিনিয়ত কথার মধ্যে ইংরাজি শব্দটি চলেই আসে। যেমন ধরো আমি বলছি তোমরা চেয়ারটিতে বসো, বা তোমরা টেবিলটি একটু সরিয়ে দাও, তো এই যে টেবিল শব্দটি এটি একটি ইংরেজি শব্দ। তো আমরা প্রতিনিয়ত ইংরাজি শব্দটিকে আমরা আমাদের ভাষার মধ্যে ব্যবহার করছি। তো এটি আমাদের প্রতিনিয়ত এতটা বেশি ব্যবহার করা হচ্ছে যে এটা আমাদের একেবারে পরিত্যাগ করা সম্ভব নয়। কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে করে চেষ্টা করতে হবে যে আস্তে আস্তে আমাদের বাংলা ভাষাটাকে বিদেশি বা বাইরের ভাষা থেকে মুক্ত করার। তো প্রাবন্ধিক এখানে সেই বিষয়টিকেই তুলে ধরেছেন। তো বর্তমানে অনেক লেখক বা লেখিকা যা আছেন যেনারা, যেমন আমি একটু দেখছি উর্দু ভাষাতে কবি ইকবাল আছেন, যিনি ফার্সিকে একেবারেই অনুকরণ করছেন না। তো এইরকম ভাবে ধীরে ধীরে আমাদের
আমাদের বাংলা ভাষার মধ্যে অন্যান্য বিদেশি ভাষাগুলোকে আস্তে আস্তে যাতে সেটাকে বর্জন করে ধীরে ধীরে যাতে পরিশুদ্ধ করা যায়, তো সেই চেষ্টাই করতে হবে, এই কথাই প্রাবন্ধিক এখানে বলেছেন। আর আমি আরেকটা ছক তোমাদের কোর্স করে দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা হচ্ছে বেশি ব্যবহৃত বিদেশি শব্দ যেগুলি, যেমন আরবি, ফার্সি। এবার তোমরা কি কেউ বলতে পারবে যে এখানে একটি আরবি শব্দ বলো তো? হ্যাঁ, আরবি যে শব্দটা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি, যেমন ফার্সি শব্দ, যেমন ইংরাজি শব্দ, যেমন আমি একটু আগে বললাম চেয়ার, টেবিল, এগুলো তো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। ঠিক তেমনি আরবি একটি শব্দ যেমন আদালত, আইন, এগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। আর কম ব্যবহৃত বিদেশি শব্দ যেগুলোর একটি ছক আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ। এগুলি ধীরে ধীরে লুপ্ত হচ্ছে, তো আমাদেরকে আরো চেষ্টা করতে হবে যে এই শব্দগুলোকে আস্তে আস্তে আমাদের সাহিত্যের মধ্যে থেকে বর্জিত করতে, যেটা কিনা প্রাবন্ধিকের এই প্রবন্ধের মধ্যে এই বিষয়টি রয়েছে। তো এই সমস্ত বিষয়টাই এই প্রবন্ধের মধ্যে রয়েছে। তো আজ যেহেতু আর সময় নেই, তো এইখানে আমি আলোচনাটা শেষ করছি। পরবর্তী ক্লাসে আরো ডিটেলসে এই বিষয়টি সম্পর্কে আলোচনা করা যাবে। ধন্যবাদ। ম্যাম, আমার ছেলে এসে সব ভুলে গেছে আমার। ও মাঝখান থেকে এসে আমার সবটা গুলিয়ে গেছে। ঠিক আছে, ও তো কোনো ব্যাপার না, বাচ্চারা ওরকম করবে, তোমাকে ভুললে চলবে না। তোমাকে যে জায়গাগুলোকে ঠিক করতে হবে, 1 নম্বর পড়ানোটাকে ইন্টারেস্টিং করতে হবে। একেবারে একঘেয়ে লাগছে মানে জাস্ট 2-3 লাইনের পর আর শুনবে না, ঠিক আছে, ক্লাসে যা হয়। আচ্ছা, এই জন্য খাতাটা ব্যবহার করতে হবে। আত্মনির্ভরশীল ভাষা আর আত্মনির্ভরশীল নয়, দুটো কলাম করবে যেভাবে বলেছি। ফার্স্ট অফ অল যখন শুরু করছো, নব নব সৃষ্টি, এই যে নতুন 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 নতুনটা কি, এই যে একটা সাপোজ একটা জামা, একটা যা হোক একটা এক্সাম্পল দিয়ে শুরু করো, ঠিক আছে? তোমরা কি নতুন জামা পরো? তো ভাষার ক্ষেত্রেও কিন্তু সেরকম নতুন নতুন শব্দ সবসময় আসছে। এই যে বাংলা ভাষার ক্ষেত্রে বিদেশি ভাষা না, বিদেশি ভাষা থেকে শব্দ আসছে, সেই শব্দগুলোকে যথাসম্ভব সেই শব্দগুলোকে যথাসম্ভব বাদ দিতে হবে, কিন্তু বাদ দেওয়া তো সম্ভব হয় না। তুমি যেটা বললে ঠিকই বলেছো, ঠিক আছে? তো এই অংশটাকেই বারবার করে, যে অংশটা আমি আগে থেকে একটা রেকর্ড দিয়েছি, ওটা আরো একবার দেখবে, 1-2 বার দেখে ওইভাবে প্র্যাকটিস করবে। একা একা বলে প্র্যাকটিস করতে হবে ঘরে। ঠিক আছে ম্যাম। যে সময়টাতে ওরা ঘুমিয়ে পড়লে, তো ওই জায়গাগুলোকে প্র্যাকটিস করতে হবে একা একা। ঠিক আছে। প্রথমবার আসলে একটু আগেই রেডি করেছি, তো ভালো করে দেখারও সুযোগটা পাইনি, তো সেই জন্য একেবারেই হচ্ছিল না। আমি নেক্সট দিন আরো বেটার করে চেষ্টা করবো ক্লাসটা। ঠিক আছে, 5 মিনিট দেখবে, পড়বে, ওটা 3 থেকে 4 বার পড়লেই দেখবে একটা, আর দেখতে হবে না, একটা স্বতঃস্ফূর্ততা আসবে বলার জন্য। এইভাবে একটা গদ্য এবং একটা পদ্য, এই দুটো রেডি করলেই যথেষ্ট। ঠিক আছে ম্যাম বলছি প্রত্যেকটা পদ্য গদ্যই কি রেডি করতে হবে? না না, একটা গদ্য একটা পদ্য পাঠ্যতে নব সৃষ্টি থেকে তো বোর্ড একটা ভালোই করা যাবে, মানে ভাষার ওই ইয়েগুলো যদি করা যায়, কোন কোন ভাষা থেকে কোন কোন সব নব সৃষ্টি থেকে একটা, মানে কোন কোন ভাষা থেকে কোন কোন শব্দগুলো এসছে, এটা তো বোর্ড ওয়ার্ক করাই যায়। হ্যাঁ, নবনব সৃষ্টি থেকে সেই জায়গাগুলো, কিন্তু ওটা তো তোমাকে প্রথম থেকেই শুরু করতে হবে, মাঝখান থেকে তো শুরু করা যাবে না, যতটা বলার সময় হবে না, গদ্য একটা পুরোটা রয়েছে, তো সেক্ষেত্রে তাহলে অনেকটা ব্রেক করে করে বলতে হবে যদি পুরোটা শেষ করতে হয়। তাই জন্য প্রথমেই বলে দেওয়া ভালো যে আমরা কিছুটা অংশ আলোচনা করব, ঠিক আছে? এই একটা বিষয়। আর শেষটা যখন শেষ করবে, যে আজকে এই পর্যন্ত থাক, এই শব্দটা বলবে না, যে তোমার দিক থেকেই বাবা আজকে তো ঘন্টা পড়ে গেল, ঠিক আছে, তাহলে আগামী দিন আমরা বাকি অংশটা আবার এইভাবেই আলোচনা করব। আর সবসময় আমি হবে না, আমরা হবে। পড়ানোর ক্ষেত্রে অলওয়েজ আমরা, মানে ক্লাসে তুমি একা নও, স্টুডেন্টরাই হচ্ছে প্রধান, তারপরে তুমি, মানে একজন শিক্ষক হচ্ছে পরে, আগে হচ্ছে শিক্ষার্থীরা। আর ওই আটকানোর জায়গাটা হচ্ছে ওটা 2-3 বার একটা কি কি পয়েন্টস গুলো আমি বেছে নেব, সেটা যদি আগে একটা খাতায় নোট ডাউন করে নিই, যে আমি
পুরো গদ্য তো আমি বলতে পারবো না, আমি কয়েকটা পয়েন্টস বেছে বেছে বলবো। যেমন সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, কেন হঠাৎ করে আত্মনির্ভরশীল বলা হয়েছে কেন? তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কেন আত্মনির্ভরশীল ভাষা বলা হচ্ছে। থার্ড পয়েন্ট হচ্ছে প্রাচীন সাহিত্যে মানে অনেক পুরনো দিক থেকে, অনেক পুরনো যুগে বা পুরনো সাহিত্যে গ্রিক আবেস্তা এবং হিব্রুকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয়। তার কিছুটা সময় পরে আরবিকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয়। এইখানে এই আবেস্তা এবং হিব্রু এই দুটো সম্পর্কে জাস্ট একটা লাইন করে একটু বলে দিই যে অ্যাকচুয়ালি হিব্রুটা কি। আমরা তো জানি, আমরা যখন কোনো শক্ত ভাষা হয় আমরা পড়ে বলি আরে এটা কি হিব্রু ভাষায় লেখা নাকি। এই জায়গাগুলো একটু ওদের সঙ্গে কমিউনিকেট করতে হবে। আর নাম ধরে বলতে হবে, যাকে যেমন পারবে নাম ধরে জিজ্ঞাসা করবে, মীরা, অর্ণব, অপু, দুর্গা, এটসেট্রা এটসেট্রা। এই জায়গাটা। আর হচ্ছে আচ্ছা এই পয়েন্টটা গেল। তারপরের পয়েন্ট হচ্ছে এবার বাংলা আর ইংরাজি কেন আত্মনির্ভরশীল নয় সেটা গেল। আর আমরা কখনোই কোনো ভাষার ক্ষেত্রে বিদেশি শব্দকে তাড়িয়ে দিতে পারবো না, কারণ আমরা এই যে বিদেশি ওষুধ খাচ্ছি আমাদের রোগের জন্য আমাদের প্রতিনিয়ত আরো দিনে দিনে খেতে হচ্ছে, তা আমরা তাড়িয়ে দিতে পারি না। সেরকম ভাষার ক্ষেত্রেও ঠিক তাই। এবারে হলো রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন, কাজী নজরুল ইসলাম কি বলছেন, বিদ্যাসাগর কি বলছেন মানে তারা কি করেছেন। তারপরে হরপ্রসাদ শাস্ত্রী, বসুমতী, মধ্যেখানে হুতম আর আলাল, এই জায়গাগুলো পয়েন্ট করে নেওয়া। এই জায়গাগুলো তোমরা এইভাবেই পড়বে, পড়তে পড়তে হয়ে যাবে। দেখো আমিও মুখস্থ করেছি, পরপর হয়ে গেছে। ঠিক আছে, এটা জাস্ট কোনো ব্যাপার নয়, 2-3 বার একটু পড়লেই হয়ে যাবে। আমি আরো বেশ কয়েকটা আরো দেব তোমাদেরকে ডেমো, যে ম্যাম বলছি নব সৃষ্টিটা কি বেটার হবে? হ্যাঁ হারিয়ে যাওয়া কালী কলম দিতে পারো, ওটাও ভালো। হারিয়ে যাওয়া কালী কলম বলছি ম্যাম, রূপনারায়ণের খুলে দিলে কিরকম হয় রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বাদশ শ্রেণী? খুলে তো ওটা তো 11-12 এর জন্য বলছো, তাই তো? 12 হ্যাঁ, ওটা আমি একটু পড়াতাম, মানে আমি যদিও রেডি নয় তবু একটু বলার চেষ্টা করতাম আর কি। তো যেটাই করবে বারবার বলছি যে ক্লাস 9-10 ওরিয়েন্টেড, আই মিন 9-10 12 ওরিয়েন্টেড করবে, খুব কঠিন শব্দ প্রয়োগ করবে না তাদের তাদের লেভেলটা বোঝার চেষ্টা করবে, তোমার লেভেল নয়। তোমার লেভেল কিন্তু এখানে কেউ দেখতে চাইছে, তুমি আদৌ বোঝাতে পারবে সেই লেভেলটা দেখি বোঝাতে পারলাম। আমি সেটাই বলতে চাইছিলাম যে খুব শুদ্ধ বাংলায় বলা হচ্ছে, শুদ্ধ বাংলায় না বলে আমি যদি নর্মাল যেমন কথা বলি সেই ভাষাটা তাদের বোঝাই স্টুডেন্টদের, তাহলে তো সেটা বেশি ভালো হয় না? হ্যাঁ, তাতে নিজে উদাহরণ দিলে উদাহরণের রেডি করে দাও নেক্সট আমাকে। ম্যাম বলছি বসুমতী সম্পাদকটা আরেকবার বলবেন, আমি কিন্তু এখন একবার বলবো ম্যাম, এখন বলবো একবার রবীন্দ্রনাথের খুলেটা। প্রসাদ ঘোষ 1893 খ্রিস্টাব্দ দেবেন, কিন্তু আমি উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় তো একটা জায়গায় পেয়েছি। তারপরে না, প্রথমে হেমেন্দ্র প্রসাদ ঘোষ, তারপরে সতীশচন্দ্র মুখোপাধ্যায়, দেবেন্দ্র প্রসাদ ঘোষ, তারপর সতীশচন্দ্র মুখোপাধ্যায়। আচ্ছা ঠিক আছে। অনেকে ছিল, তারপর ছিল যামিনী মোহন কর, যামিনী মোহন করও ছিল পরে শেষে। হ্যাঁ বিশ্বজিৎ, এবারে বলো কি বলবো। আচ্ছা, আজকে কি আমি এই ইন্টারভিউ রুমটাকে কি ক্লাসরুম হিসেবে গ্রহণ করতে পারি বা নিতে পারি? যদি নিতে পারি তাহলে তোমাদেরকে, তাহলে আজকে আমরা একটা বিখ্যাত গল্প, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে পড়বো, এবং কবিগুরু প্রথম গল্প পড়ার আগে, গল্প নয় কবিতা পড়ার আগে বিখ্যাত গল্প
গল্প না, ফুল বললাম, ওরা গুলিয়ে যাচ্ছে আমার। আমি তো রেডি করিনি, তবুও আমি চেষ্টা করছি আর কি। কবিতাটি পড়ার আগে আমরা কবি পরিচয় জানবো যে উনি হচ্ছেন 1861 তিনি জন্মগ্রহণ করছেন এবং মারা যাচ্ছেন 1941। এই রূপনারায়ণের কুলে, অর্থাৎ তোমাদের কথা বলি যে তোমরা নিশ্চয়ই নদী দেখেছো। আচ্ছা, অর্পিতা তুমি কয়েকটা নদীর নাম বলো তো। আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, আর কেউ পারবে? আচ্ছা, ঠিক আছে। এবার আমি এই কবিতার সম্পর্কে বলবো এবং কবিতার সঙ্গে কেন এই কবিতাটা কবি লিখলেন, অ্যাকচুয়ালি কবিতার মূল বিষয়টা কি, কবি ভাবনা কি, কেউ কি বলতে পারবে তোমরা? আচ্ছা, ঠিক আছে, বেশ। আচ্ছা, তাহলে শোনো তোমরা। এই রবীন্দ্রনাথ সম্পর্কে বলি। উনি যেহেতু জন্মসালটা বললাম, মৃত্যুসালটা বললাম, এবং তার মধ্যবর্তী সময়ে তিনি অনেক কিছুই রচনা করেছেন। তার মধ্যে তিনি যেটা সব থেকে আমাদের বাঙালির কাছে, বাংলার কাছে, ওরা ভারতবর্ষের কাছে যিনি মানে উনি যেটা পেয়েছেন সেটা হচ্ছে নোবেল প্রাইজ 1913-তে, এবং সেটাই আমাদের কাছে শ্রেষ্ঠ পাওয়া, যেহেতু তিনি প্রথম একজন মানুষ যিনি নোবেল প্রাইজ পেয়েছেন। যাই হোক, সে বিষয় বাদ দিয়ে বা সে বিষয়ে সরে গিয়ে আমরা একটু আলোচ্য বিষয়ে যাই। যে কবি যেটা লিখছেন রূপনারায়ণের কুলে, এটি হচ্ছে রূপনারায়ণের কুলে, এই নদীটি হচ্ছে দক্ষিণবঙ্গে অবস্থিত এবং এটা দক্ষিণবঙ্গের একটা নদী। এবং এই যে কবিতাটি হচ্ছে শেষ লেখা কাব্যগ্রন্থর 11 সংখ্যক কবিতা, এবং কবি শেষ জীবনে এটা লিখেছেন। এবং এর যে প্রথম লাইন, এই কবিতার মোট পংক্তি সংখ্যা 15টি এবং পূর্ণচ্ছেদ মাত্র 1টি আছে। তোমরা হয়তো কবিতাটা যখন পড়বে বা যখন আমি পাঠ করিয়ে দেবো তখন তোমরা জানতে পারবে। যাই হোক, প্রথমেই কবি বলছেন যে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ এইখানে স্বপ্ন এবং বাস্তব এই দুটো রূপককে ব্যবহার করছেন কবি। অর্থাৎ কবির শেষ জীবনে, অর্থাৎ কবি বারবারই মনে করতেন যে দীর্ঘ আয়ু মানে দীর্ঘ অভিশাপ, এবং যার জন্যই কবির শেষে একটা উপলব্ধি হয়েছে যে রূপনারায়ণের কুলে উনি জেগে উঠলেন, এবং যখন জেগে উঠলেন তিনি ভাবলেন যে জগৎ স্বপ্ন নয়। এবং তিনি তারপর পরক্ষণেই বলছেন যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে বেদনায় বেদনায়, আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন। অর্থাৎ এ প্রসঙ্গে আমি একটা কবিতা, রবীন্দ্রনাথ ওনারই লেখা একটা কবিতা বোঝাপড়া বলতে পারি, যে ভালো মন্দ যায় আসুক সত্যর এলাও সহজে। এবং কবি এই সত্যর কথাই কিন্তু এই কবিতার মাধ্যমে বলতে চেয়েছেন যে আমরা জানি যে এই রক্ত অর্থাৎ ঘাম, মাথার ঘাম না ফেললে বা শরীর থেকে রক্ত না দিলে কোনো কিছু আদায় করা যায় না। তোমরা হয়তো শুনে থাকবে একটা বিখ্যাত উক্তি, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। এটা বিখ্যাত একজন ব্যক্তি বলেছিলেন, সুভাষচন্দ্র বসু। ঠিক তেমনই এই যে কবির কাছে মনে হয়েছে রক্তটাই বাস্তব, এবং যার জন্য কবি তিনি বলছেন যে রক্তের অক্ষরে দেখিলাম নিজের রূপ, অর্থাৎ সত্যিটা তিনি দেখতে পাচ্ছেন। এবং তিনি পাশাপাশি তিনি দেখছেন যে মানুষ চিনতে গেলে, জানতে গেলে বা আমরা যখন কোনো কিছু কাজ করতে এগোই তখন বারবার বাধাপ্রাপ্ত হই, আঘাত পাই, এবং এই আঘাত থেকে যে বেদনার সৃষ্টি হচ্ছে, সেই বেদনা থেকেই আমরা কিন্তু সত্যে উপনীত হতে পারবো। কবি কিন্তু সেই উপলব্ধিটা, সেই অন্তর্নিহিত কথাটা কিন্তু এখানে বলছেন। তিনি এও বলছেন যে কঠিনেতে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। অর্থাৎ কঠিন হচ্ছে কি যে আমরা জন্মগ্রহণ করছি, কঠিন সত্য কি যে আমরা মরে যাব, আমরা পৃথিবী থেকে বিদায় নেব। কবি কিন্তু এই উপলব্ধির কথা কিন্তু এগুলো বলছেন, এবং এই কঠিন যে অর্থাৎ ভালো মন্দ খারাপ সমস্ত কিছুকে অ্যাভয়েড করে, অর্থাৎ বাদ দিয়ে এগিয়ে যাওয়া যায় না, কবি কিন্তু সেটাই বলছেন। এবং কবি বারবার বলছেন যে আমার এই দীর্ঘ জীবন, কবি বারবারই উপলব্ধি করেছেন যে দীর্ঘ আয়ু মানে দীর্ঘ অভিশাপ, সে অভিশাপ দেনা সমস্ত কিছুটা থেকে তিনি মুক্তি পেতে চাইছেন, যার জন্য শেষে তিনি বলছেন যে আমৃত্যু দুঃখের তপস্যা, তাহলে সারা জীবন আমি মৃত্যুকে কামনা করেছি, অর্থাৎ আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, অর্থাৎ দুঃখ থেকেই আমি আনন্দের দিকে যেতে চাইছি।
আনন্দ পেতে চাইছি, কবি এটা বলছেন। এবং শুধু তাই নয়, কবি শেষে যেটা বলছেন চরম সত্যি কথা, যে সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। অর্থাৎ আমরা জানি যে মৃত্যু হয়ে যাওয়া মানে সমস্ত কিছুটা সমাপ্তি হয়ে যাওয়া, সমস্ত আনাগোনা দেনা পাওনা সমস্ত কিছুটা চুকিয়ে দেয়া। এটাই কিন্তু শেষে কবি বলে গেলেন পরিষ্কার স্পষ্ট বক্তব্যতে। এই হচ্ছে এই কবিতার বিষয়। ধন্যবাদ। আচ্ছা, শুরুটা বেশি ভালো হয়েছে, মাঝখানে কিন্তু আর কোনো কমিউনিকেট করা হয়নি স্টুডেন্টদের সঙ্গে, 1 নম্বর। নাম্বার 2 হলো রূপনারায়ণের কুলে কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা শেষ লেখা। কত সংখ্যক কবিতা? 11 সংখ্যক কবিতা। 11 সংখ্যক। আহ, রূপনারায়ণের কুলে স্টার্টিংটা যেভাবে হয়েছে, স্টার্টিং এ অনেকটা অন্যান্য বিভিন্ন কথা চলে এসছে। তার কারণ এই জায়গাটা একটু কমাতে হবে, এই কারণেই এত এক্সাম্পল দেওয়ার জায়গা নেই। জিনিসটা ভালো, কিন্তু এক্সাম্পল দেওয়ার জায়গা থাকবে না, কারণ সময়টা খুব কম। ঠিক আছে? ঠিক আছে, এমনি মোটামুটি ব্যাখ্যাগুলো ঠিক আছে, হ্যাঁ, মানে অবশ্যই যে ব্যাখ্যাগুলো ঠিক আছে। কিন্তু এখানে দেখবে কত মানে কি ভালো বোঝাতে পারছে, কতটা ইন্টারেস্টিং হচ্ছে। তুমি না আজকে আমি কি পারলাম। করেছো সেটা কিন্তু দেখতে যাবে। বোর্ড ওয়ার্কটা মাস্ট, তোমাকে দেখতে হবে। সে- বোর্ড ওয়ার্কটা মাস্ট, নেক্সট দিনকে সেইটা করো। বোর্ডে যা আমার ম্যাম আমার কিছু কিছু কি সমস্যা হয়েছে, মানে মনে হয়েছে যে এই জায়গাটা ঠিক করলে ঠিক হয়, বা তোমার ক্ষেত্রে বোরিং ব্যাপারটা চলে আসছে, বা তুমি হয়তো ভাষা প্রয়োগ করছো এমন সে ভাষাগুলো গন্ডগোল আছে, বা শব্দ চয়ন ঠিক হচ্ছে না, এইগুলোর ক্ষেত্রে কি কিছু পরিবর্তন করতে হবে, বা আপনার যদি মনে হয় যে এই জায়গাটা এর চেঞ্জ করা দরকার আছে? এক্ষেত্রে কোনো পরিবর্তন করতে হবে না, তবে উদাহরণ কম দিতে হবে, অন্যান্য আনুষঙ্গিক উদাহরণ কম আনতে হবে। ঠিক আছে? আচ্ছা এত বেশি আনুষঙ্গিক উদাহরণ তারা জানে না, বরং পাঠ্য বিষয়টা ম্যাম, আমি যেটা এনেছি ম্যাম, ওই বোঝাপড়াটা হচ্ছে ক্লাস 8-এ আছে। এই ভালো মন্দ যায় সুখ সত্তরে লও সহজে, রবীন্দ্রনাথেরই লেখা। যেহেতু 8 ক্রস করে 12-এ আসছে, সেক্ষেত্রে মানে ওদের জানা উচিত এটা, বা ওরা জানবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক। আর বাদবাকিটা তো নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা, ওটা নিয়ে কোনো অসুবিধা রক- রক্তর ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমরা ইফ ইউ মানে তুমি আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেবো। কবি কিন্তু এই রক্তটা এনেছেন ওই কারণের জন্যই। রক্ত কোনোদিন মিথ্যে কথা, চরম বাস্তব যদি কিছু থেকে থাকে সেটা রক্ত, চরম সত্যি যদি থেকে থাকে রক্ত। কারণ রক্ত না ঝরালে কোনো কিছুই পাওয়া যায়, নো পেন নো গেন। এটাই হয়তো কবি বলতে চেয়েছেন, আমার মনে হয় যেটা। আমি শুধু রেডি করে, আমি এমনি জাস্ট বললাম, আমি এটা তৈরিও করিনি, আমার মনে হলো যে বলবো আজকে এটা। হ্যাঁ হ্যাঁ, একদম এটা ঠিকই আছে, খুবই ঠিক আছে। ম্যাম, হ্যাঁ বলো। না বলছি টাইমটা, মানে ধরুন আমি যে ক্লাসটা করছি, তো আমাকে কতটুকু টাইমের মধ্যে সেট করলে ক্লাসটা সব থেকে বেটার হয়, আমি টাইমটা জানতে চাইছি। অনেক কমাতে হবে, 5 থেকে 7 মিনিট, ম্যাক্সিমাম 10, ম্যাক্সিমাম 10। আ- আমি আমি যেটা বললাম সেটা কত মিনিট মোটামুটি? বেশিরভাগটাই যেটুকু জানা যায় 10 মিনিটের বেশি দেয় না ওরা। ঠিক আছে? কিন্তু 10 আচ্ছা, মিনিটও দেবে না, একটা টাইমে 5 থেকে 7 করেই ওরা এবার ম্যাম 5 মিনিটের মধ্যে তো অল্প একদম শর্টে শর্টে আলোচনাটা তাহলে করতে হবে, মানে টপিক গুলো একদম জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে, একদমই খুব বেশি ছুঁয়ে ছুঁয়ে ডিটেলস যেতে হবে। অথচ আলোচনা করা সেখানেও যাবে না। কিন্তু একটা ওই পুরো লাইন বাই লাইন বলার মতো জায়গা থাকবে না, কিন্তু সেখানেও কিন্তু একটা নতুনত্ব থাকবে। এই প্রত্যেকটা আচ্ছা যে কটা দেখলাম সবগুলোতে একটু টিচাররা আমার মনে হয় যে 2-3 দিনে একটু, যেহেতু ছুটি আছে স্যাটারডে এবং সানডে, প্রত্যেকে ভাবো যে যে কোনো একটা টপিক নাও। আমি বলছি তোমরা তোমাদের মনের মতো টপিক নাও। এই যে রূপনারায়ণের কুলে বিশ্বজিৎ যেটা নিয়েছে, বিশ্বজিৎই না, এই টপিকটাই নাও, কিন্তু চেষ্টা করো যে আমি 5 মিনিটের মধ্যে কতটা আকর্ষণীয় কিছু বলতে পারছি কিনা। বোর্ড ওয়ার্কটা এই জন্য খুবই মাস্ট, একটা আচ্ছা চার্ট করে দেওয়া এই জায়গাটা, তাতে আমি অল্প পড়াই, কিছুটা অংশ আমি আলোচনা করছি। বারবার বলছি প্রথমেই বলে দিতে, কারণ যেহেতু সময়টা খুবই কম, তো সেই কারণে আমি যদি ফার্স্টেই বলি যে পাঠ্য কিছুটা অংশ। ঠিক আছে? পাঠ্য, অবশ্যই পাঠ্য শব্দটাকে উল্লেখ করতে হবে। আচ্ছা ম্যাম বলছি একটা প্রশ্ন। একটা মিথুন আছে, কবিতা আনতে হবে বলার মধ্যে। আর
প্রথমেই ওটা যুক্ত হয়ে গেলে না হয় ব্যঞ্জন কবিতা হবে, ঠিক আছে? ম্যাম একটা কোশ্চেন খুব কমন দেখছি যে ক্লাসরুমে তোমাকে কোনো প্রশ্ন করা হলো সেটা তুমি তনুশ্রী, উত্তর দিতে না পারলে, বুঝতে পারছি। মানে একটা প্রশ্ন খুব কমন দেখছি যে ক্লাসরুমে যদি তোমাকে কোনো প্রশ্ন করে কোনো ছাত্র বা ছাত্রী, তুমি উত্তর দিতে না পারলে সেই মুহূর্তে তুমি কি করবে? সেই মুহূর্তে বলতে হবে যে আমার এই মুহূর্তে উত্তরটা বা এই মুহূর্তে জানা নেই, কখনো বললো না, বলবে যে এই উত্তরটা আমি তোমাদের একটু দেখে এই সংক্রান্ত বিষয় তারপর আলোচনা করে দেবো। আরেকটা বিষয় ম্যাম, আমার যে বান্ধবী ও যখন ইন্টারভিউ দিতে জিজ্ঞাসা করেছিল, মানে কোনো একটা বিষয় দিয়েছিল, দিয়ে বলেছিল এর উপরে তুমি প্রশ্নপত্র তৈরি করো, কিন্তু সেই প্রশ্নপত্রের মধ্যে দুটো একটা প্রশ্ন জ্ঞানমূলক নীতিমূলক থাকবে, মানে সাবজেক্টের উপর তো তুমি করছোই, জ্ঞানমূলক নীতিমূলক যে একটা প্রশ্নও থাকবে, মানে প্রশ্নপত্রও নাকি তৈরি করতে দেয়। প্রশ্নপত্র কি? প্রশ্নপত্র তৈরি করতে দিয়েছিল, হ্যাঁ, তো সেই প্রশ্নের ভিতরে জ্ঞানমূলক নীতিমূলক দু একটা প্রশ্ন থাকবে। প্রশ্নপত্র তৈরি করতে দিয়েছি? হ্যাঁ প্রশ্নপত্র, হ্যাঁ হ্যাঁ ওকে দিয়েছিল, প্রাইমারি স্কুলের টিচার এখন। তো ও যখন ইন্টারভিউ যায় ওকে একটা বিষয় দিয়ে একটা গল্প দিয়েছিল বোধহয় সাবজেক্ট থেকেই, তো এটার ভিতরে তুমি প্রশ্নপত্র তৈরি করো, কিভাবে বাচ্চাদের প্রশ্ন তৈরি করবে তুমি, এবং সেই প্রশ্ন, নীতিমূলক আর নীতিমূলক তৈরি করতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি বলছি সাপোজ একটা টেক্সট, ঠিক আছে, আমি বলছি নব নব সৃষ্টি থেকে, ঠিক আছে, বিদ্যাসাগর মহাশয় নিজের নামে যখন লিখতেন বা নিজের নামে যখন লিখতেন তখন তিনি তার ভাষায় প্রচুর সাধু, তিনি তখন সাধু ভাষায় বাংলা ভাষা তার গ্রন্থের মধ্যে তিনি সাধু ভাষায় সেই সমস্ত গ্রন্থগুলো রচনা করেছিলেন, তাই আছে তো। আরেকটা হচ্ছে যে যখন তিনি বেনামে লিখছেন বা ছদ্মনামে লিখছেন, তাহলে তখন তিনি কি করছেন, প্রচুর আরবি ফার্সি শব্দের প্রয়োগ করছেন, চুটিয়ে আরবি ফার্সি শব্দের প্রয়োগ করেছেন, লাইনটা এটাই ছিল পুরো এক্স্যাক্ট। তো আমরা কারোর সম্পর্কে যখন জানছি, যে বিদ্যাসাগর মহাশয়ের কথা জানছি, যে তিনি যখন ছদ্মনামে লিখছেন তখন তিনি কিভাবে লিখছেন তার সাহিত্য গ্রন্থগুলো, সেটা যখন আমরা লিখবো, এই প্রশ্নটা যখন আমি করছি, তখন হচ্ছে এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ কিনা এই জায়গা থেকে আমরা বিদ্যাসাগর মহাশয়ের সম্পর্কে জানছি। বোঝাতে পেরেছি? ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ বল। বলছি এই যে নমুর যে কবিতাটি, এটা তো দুটো অর্থ ছিল, মানে দুটো রূপ ছিল। এই যে আমি আভ্যন্তরীণ রূপটা যদি আমি আগে বলে দিই তাহলে কেমন হয়? না, আগে বাহ্যিক রূপটাই বলবে, ঠিক আছে, আভ্যন্তরীণ রূপটা বললে ওরা আগে বুঝতে পারবে না, আগে বাইরের রূপটা কি বলেছে সেটা বলে তারপরে এর অন্তর্নিহিত অর্থ বা এর ভিতরে আসলে কি বলতে চেয়েছে, মানে এটা আমি তোমাদেরকে সংক্ষিপ্ত একটা রূপ বললাম, যেটা উপর উপর আমরা চোখে উপরে এটা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে লুকিয়ে আছে একটা আলাদা বিষয় বা একটা আলাদা গল্প, একটা আলাদা বিষয় বলবে না, ওদেরকে বলবে যে এর ভিতরে কিন্তু একটা অন্য গল্প লুকিয়ে আছে, সেই গল্পটাকে তখন, মানে আমি যে প্রসেসে বলছিলাম সেটা ঠিকঠাক ছিল তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপরে বলবে তাহলে এর মধ্যে লুকিয়ে আছে একটা অন্য গল্প বলে, সেটা তখন আচ্ছা আচ্ছা, আমার তো মনে হয় আগের দিকে একটু বেশি ভালো ছিল, মানে কিছুই মানে বাধেও নেই, হয়তো কমিউনিকেশন। কবিতা আছে কেয়ার থেকে, আগে কেয়ার লিখেছিলে না, কেয়ার থেকে, না খেয়া আগের দিন আমি দিয়েছিলাম, তিন পাহাড়ের করে দিয়েছি। তিন পাহাড়ের, খেয়া তো রোজা দিয়েছিল। তিন পাহাড়ের কোলে ছিল না আগের দিন? হ্যাঁ আগের দিন তিন পাহাড়ের করে ছিল। ঠিক আছে, নোংর দাও না, কোনো অসুবিধা নেই, আরেকবার করলেই হয়ে যাবে। না আমি মনে মনে করেছি যে লাস্ট মোমেন্টে ভুলে গেছি। আমি বলছি নব নব সৃষ্টি থেকে, এটা যেহেতু অনেকটা বড় প্রবন্ধটি, তো কোন কোন পয়েন্টস গুলো নিলে আমি 5 মিনিটের মধ্যে ক্লাসটা কমপ্লিট করতে পারবো, সেটা যদি একটু বলে দিতেন। মানে আমি চাইছি ওটার উপরে ক্লাসটা রেডি করতে। একদম সংক্ষিপ্ত ভাবে, যদি 5 মিনিট মানে তো অত্যন্ত কম সময়টা, ঠিক আছে, তাহলে আমাকে জাস্ট সেটাও বলে দেবো একবার, ঠিক আছে? ঠিক আছে, আমি একটু বলে দিলে ভালো হতো, তাহলে আমি ফাইনালি রেডি করতাম ক্লাসটা একদম। হ্যাঁ, মানে আমি এক জায়গায় একটা বলি, মানে একদম এক লাইনেই বলে দিই যে আমি মাত্র
এই কয়েকজন কি বলবো মনীষীদের কথা রয়েছে বা সাহিত্যিকদের কথা আলোচনা করা হয়েছে, সাহিত্যিকদের, তাহলে তারা কি আলোচনা করেছেন আদৌ, বা তারা আদৌ কাজী নজরুল ইসলাম এই যে ইনকলাব নয় ইনকিলাব শব্দের মানে প্রয়োগ ঘটিয়েছেন বা শহীদ শব্দের প্রয়োগ ঘটিয়েছেন, এই জায়গাগুলোই তো বলা হবে, তাই না? যদি এটাকে কমে করবো, তাই জন্যই কিছুটা অংশ প্রয়োগ ঘটিয়েছেন, কিছুটা অংশ কিছুটা আলোচনা আজকে করব আমরা, সেটা বলাটাই সব থেকে আমার মনে হয় যে বুদ্ধিমানের কাজ গদ্যের ক্ষেত্রে। আর কবিতা হলে সেটা কম। ম্যাম বলছি এই নোংর কবিতা লাস্ট যে প্যারাটা, এই জন্য ওই প্যারাটার কবিতাই মাথায় রেখে। ম্যাম তনুশ্রী বলছি, হ্যাঁ বল। বলছি নোংর কবিতায় লাস্ট যে প্যারাটা ওই তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে, ওই 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 প্যারাটার অন্তর্নিহিত মানেটা আপনি যদি একটু বলে দেন লাইনে, ওখানটায় কি বললে ভালো হয়, অন্তর্নিহিত মানেটা জানতে চাইছি। লাস্ট লাইনটা আরেকবার। তরি ভরা পণ্য তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে শত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। তো সারা রাত তবু দাঁড়াটাই তরি ভরা পণ্য নিয়ে এখানে কবির যে অন্তর্নিহিত ইয়েটা ছিল সেটা কি হবে, মানে উনি কি বোঝাতে চেয়েছিলেন? হ্যাঁ, এখানে হচ্ছে যে ভরা পণ্য নিয়ে বলতে এখানে আমাদের জীবনের আমরা তরি ভরা পণ্য, আমাদের জীবনের সবকিছু মানে তরি ভরা পণ্য নিয়ে লাস্ট লাইনটা আরেকবার একটু বলো। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে। এবারে হচ্ছে যে দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের জীবনের যা কিছু দ্রব্য, ঠিক আছে, আমাদের যা কিছু আমাদের কাঙ্ক্ষিত কিছু লক্ষ্য, আমরা সকলে সেই জায়গায় আমরা পৌঁছতে চাই, ঠিক আছে, আমাদের সমস্ত উদ্যোগ সেই কাঙ্ক্ষিত লক্ষ্য করি, তার পরিণতি যাই হোক না কেন, তো সেটা নিয়েই কিন্তু আমরা সেই সপ্ত সিন্ধু পারি, মানে আমাদের জীবনের যে অসীম সেই জায়গা সেখানে আমরা পৌঁছতে চাইছি, এই জায়গাটাতে একটা গভীর জীবন বোধ প্রকাশিত হয়েছে। এই যে সপ্ত সিন্ধু পারে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে না, আমাদের জীবনের যা কিছু চেষ্টা, যা কিছু উদ্যোগ, যা কিছু কর্মের উদ্যোগ, যা কিছু চেতনা, সবকিছুকে আমরা বলেছি সেই আমরা আমাদের সবকিছুকে কখন কাজে লাগাই, যে আমরা আমাদের জীবনের একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্য যতক্ষণ না সেই লক্ষ্য আমাদের পরিপূর্ণ হচ্ছে বা আশা আমাদের সেই নির্দিষ্ট সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারছি, সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানোর আগে পর্যন্ত আমরা আমাদের জীবনের সমস্ত উদ্যোগ নিয়ে কাজ করি। এই যে সপ্ত সিন্ধু পারে বলতে এখানে বোঝানো হয়েছে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর কথা, ঠিক আছে, এখানে গভীর জীবন বোধের। আচ্ছা ম্যাম, এইখানে কবি কি মৃত্যু চেতনাটাকে তুলে ধরেছেন? মানে জীবনে হাঁটতে হাঁটতে হয়তো উনি ভারাক্রান্ত হয়ে গেছেন, একটা সময় হয়তো গিয়ে একটা জায়গায় থেমে যাচ্ছেন উনি, এই ভাবনা কি এখানে ফুটে উঠেছে? না না না, এমন তো কোনো কিছু এখানে বলা হয়নি যে তিনি মৃত্যু, হ্যাঁ আরেকটা যেটা বলছো এই যে বিরামহীন সেই জায়গাটাতে, না এখানে আমি সেটা বলতে পারি না যে তিনি কি বলবো জীবনে কোনো মৃত্যু চেতনা, বরং তিনি আত্মবিশ্বাসের কথাই কবিতার মধ্যে তুলে ধরেছেন। তার আত্মবিশ্বাস বা জীবনের প্রতি তার কি বলবো পজিটিভ যে দিকগুলো, ঠিক আছে, আশাবাদী তার মনোভাব, সেই মনোভাবটাই কিন্তু তিনি তুলে ধরেছেন তার কবিতার মধ্যে। ম্যাম বলছি আমি ধরুন আমি নোংর কবিতাটা পড়াবো, তাহলে আমি বোর্ড ওয়ার্ক এখানে কি করতে পারি? এখানে বোর্ড ওয়ার্ক করার মতো তেমন কিছুই নেই নাকি? কোনটা? এই হ্যাঁ নোংর কবিতা, হ্যাঁ অর্থগুলো রয়েছে, অর্থগুলো অবশ্যই কি বলবো বোর্ড ওয়ার্ক করতে পারি। জোয়ার এবং ভাটা এই দুটো কি বোঝাতে চেয়েছে সেটাকে বোর্ড ওয়ার্ক করতে পারি। তরি বলতে কি বোঝানো হয়েছে, নোঙর শব্দের অর্থ কি? একদমই তাই। মাস্তুল, মাস্তুল, দাঁড়, পাল, এগুলো কাছি, দাঁড়, মাস্তুল, পাল, কাছি, নোঙর, এইগুলো অবশ্যই এগুলোকে আমি উল্লেখ করতে পারি, মানে এগুলো শব্দার্থ উল্লেখ করতে পারি। এবার ইচ্ছা করলে তো অনেক কিছুই করা যায়, কিন্তু যেটা করা যায় সেটা হচ্ছে যে কি বলবো
কোনো কিছু ব্যাকরণ হয়তো ইউজ করা যেতে পারে, কিন্তু ব্যাকরণ যদি ইউজ করো সেক্ষেত্রে আবার পাল্টা প্রশ্ন চলে আসে ব্যাকরণ এবার ম্যাম বিষয়টা হচ্ছে আলোচনা করা যেতেই পারে, কিন্তু টাইমটা, এবার ধরুন ওনারা বললেন যে তোমাকে 5 মিনিট সময় দেওয়া হলো বা আপনাকে 5 মিনিট সময় দেওয়া হলো, 5 মিনিটের মধ্যে আপনি একটা টপিকের উপরে কিছু ক্লাসে মানে ক্লাসটি নিন। এবার আপনি ভাবুন 5 মিনিট মানে আমাকে কতটুকু আলোচনা করতে দেওয়ার টাইমটা দেওয়া হলো, যেহেতু আমাকে তো অনেক সময় দেওয়া হচ্ছে না। একটা ক্লাসটা আমি ধরুন 30 মিনিট 40 মিনিট হয়, সেখানে আমি মন খুলে আলোচনা করতে পারছি, সব রকম বিষয় আনতে পারছি, বিভিন্ন এক্সাম্পল দিতে পারছি। হ্যাঁ ম্যাম, সেটা আমি বলতে চাইছি। এবার মানে কতটা টাইমের মধ্যে ক্লাসটা সেট আপ করলে বেটার হয়, মানে ওইটাই জন্য আপনার কাছে টাইমটা জানতে চাইছি যে কতটা টাইমের মধ্যে সেট আপ করলে বেটার হয়। 5 থেকে 7, 7 থেকে ঠিক আছে, প্রথম প্রথম একটু 8 নাও, কিন্তু তার বেশি এগিয়ে না। আচ্ছা ঠিক আছে 5 থেকে 7 ঠিক আছে। আর আমার মনে ম্যাম। হয় আমার কিছুতে ব্যাকরণে যাওয়ার দরকার নেই, জিস্টের মধ্যে আচ্ছা থাকলেই যথেষ্ট। কারণ পড়ানোর ভঙ্গিটা ওরা দেখবে, এখানে ওরা ডিটেল পড়া মানে শোনার জন্য ওরা আসেনি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমার বিস্তারিত জ্ঞান ওরা জানতে চায়নি, শুধুমাত্র খুব সহজ সরল ভাষায় পড়াতে হবে, অর্থগুলো বলতে হবে, বোর্ড ওয়ার্ক করতে হবে, সেটাকে যেইটুকুই পড়াও না কেন সেটাকে বোর্ড ওয়ার্ক করে দেখাতে হবে কতটা সুন্দরভাবে করতে পারছো, প্রেজেন্টেশনটা কেমন হচ্ছে, উচ্চারণ কেমন থাকছে, এটা মাস্ট। আর কতটা কমিউনিকেট করছো স্টুডেন্টদের সঙ্গে। কোথাও পড়াতে গিয়ে দেখা যাচ্ছে মেজরিটি 98% স্টুডেন্টস যেটা হচ্ছে প্রথমে শুরুটা করছে যে কমিউনিকেট করে, কিন্তু মাঝেও কোনো কমিউনিকেশন নেই, শেষেও কোনো কমিউনিকেশন নেই, সেটা যেন ম্যাম, এই প্রবলেমটাই আমাদের হচ্ছে ম্যাম, যে প্রথমটা একটু ঠিক থাকছে, তো তারপরে গিয়ে ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে। এটা কিন্তু একবারে হবে না, এটা বারবার হবে, এভরি ডে দিতে হবে ডেমনস্ট্রেশন। আচ্ছা বোঝাতে পেরেছি? তাহলে নেক্সট দিনকে আবার ডেমনস্ট্রেশন দাও। আজ তাহলে এই ম্যাম, নেক্সট কবে ক্লাস হবে? সোমবার দিন। আচ্ছা ম্যাম সোমবারের পরে করলে হয় না? বলছি ম্যাম, বলো আরাত্রিকা বলো। এর মধ্যে demonstration দাও। বলছি ম্যাম, এই যে আমরা যে কথাটা বলছি যে আপনাদেরকে কি আমার শিক্ষার্থী হিসেবে বেছে নিতে পারি, তো এই কথাটাতে ওনাদের মানে ওটাতে ওনারা কিছু মনে করবেন না তো? মানে ভাবতেই তো পারেন যে আমরা এত বড়, আমরা কেন তোমার শিক্ষার্থী হতে যাব? না না, এখানে তুমি ওই রুমের মধ্যে আর কাকে শিক্ষার্থী পাবে ওদেরকে ছাড়া? বা যদি ধরুন আমি এই কথাটা যে বলছি যে এটাকে কি আমি আমার শ্রেণীকক্ষ হিসেবে বেছে নিতে পারি, তো যদি পাল্টা প্রশ্ন করেন যে আমি তো ডেমো দিতেই তোমাকে বলেছি, তার মানে তো এটা শ্রেণীকক্ষই হবে, এই ধরনের যদি কিছু কথা ওঠে? না না না, পাল্টা ওরা ওরকম ওরা অন্য ওই সমস্ত কিছু প্রশ্ন করবে না। আমি কি পারি? সেটাই তো আমি অনুমতি চাইছি। ওরা ওই ধরনের মানে আমাকে তো আচ্ছা, ওই ওই এই দুটো কথা বলা যেতে পারে তাই তো? মানে অনেকে বলছে যে এই কথাটা বলাটা উচিত নয়, কারণ ওনারা বড় বড় প্রফেসররা বসে থাকবেন, তো ওনাদেরকে কি তুমি কেন তোমার শিক্ষার্থী হিসেবে বেছে নেবে, ওরা কি তোমার শিক্ষার্থী হওয়ার যোগ্য, মানে এরকম ব্যাপার আর কি। তো এটা কি? এটা কাল্পনিক ভাবে, তাহলে ওখানে উল্লেখ করে দেবে যে কাল্পনিক ভাবে, তার মানেই তো ব্যাপারটা। ম্যাম, হ্যাঁ ম্যাম, বলছি বিনা আচ্ছা। অনুমতিতেও ক্লাসটা শুরু করাটাও একটা বাজে বিষয় হয়ে দাঁড়ায় না? না, ওনারা তো বলছেন যে এবার তুমি তোমার ডেমো দাও, হয়তো এরকম বলবেন কিছু প্রশ্নের পর, হয়তো বলবেন যে এবার ডেমো দাও, তো সেখানে তাই জন্য বলছি কমিউনিকেশন যে করার জন্য তো স্টুডেন্ট দরকার তো। ভাবে বলে দেওয়া হচ্ছে, তার মানেই তো ব্যাপারটা মিথ্যে। ম্যাম, তাহলে স্টুডেন্ট যদি সামনে না থাকে তাহলে আমি কাদের সঙ্গে কমিউনিকেশনটা করবো, এটাও তো একটা বিষয়। তাহলে ফাঁকা জায়গায় তো সামনে XYZ, তাহলে তো এটাও প্রশ্নে আসে না। তার কারণ হলো যে আমরা সাধারণত পিএসসি পরীক্ষাগুলোতে দেখেছি যেটা হয়, ধরো ওরা কোনো প্রতিবেদন লিখতে দিচ্ছে, ঠিক আছে, ওখানে কোনো নাম স্থান এগুলো লেখা যায় না, ওখানে XYZ বা ক খ গ 1 2 3 এটা লিখতে হবে বাংলার ক্ষেত্রে। তো এক্ষেত্রেও তাই করতে হবে, তাহলে তো মীরা অপু দুর্গা বলা যাবে না, X ওঠো, Y ওঠো, Z ওঠো, বা ক ওঠো, খ ওঠো, গ ওঠো, এইভাবে বলতে হবে, তাই না? হ্যাঁ ম্যাম, তাহলে সেইটাই আমি মানে এক একজন এক এক রকম বলছে, তো চিন্তায় পড়ে যাচ্ছে যে কি ব্যাপার। একজন এক এক রকম বলবেই, এই ব্যাপারগুলো তো আগে ছিলই না। আগে কেউ কোনোদিনই শুনেছে যে ইন্টারভিউর জন্য কেউ আর পড়াশোনা করানো হতো? এগুলো তো এখনই হ্যাঁ হয়। ম্যাম, ডেমনস্ট্রেশন ব্যাপারটা তো ছিলই না, এই জন্যই এত বেশি তোমরা আমাদের কাছে কমপ্লিকেটেড মনে হচ্ছে। ফেসবুক একদমই দেখা বন্ধ করো, নিজেদের মতো করে পড়া, ওটাই হচ্ছে আসল।
আর বলে দাও যে কাল্পনিক ভাবে। আমি কি পারি? হুম 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 এটা হতে পারে ম্যাম, কাল্পনিক ভাবে বললে ওনারা হয়তো অফেন্ডেড নাও হতে পারে। হ্যাঁ, আর ওই ছাত্রছাত্রী শব্দটা ব্যবহার না করে সেই জায়গায় শিক্ষার্থী শব্দটা ব্যবহার করো, তাহলেও। হুম আর শুরু করার আগে তো এরকমই সুপ্রভাত বা যদি দুপুর হয়ে যায় তাহলে হ্যাঁ, সেটাতে মানে এরকম ভাবে শুরু করবো। হ্যাঁ। আর অবশ্যই যেটা বলছিলাম যে আপনাদেরকে, এটাই তো আমরা তো কি বলবো, এটাই বলবে কাল্পনিক ভাবে বললে বিষয়টা আর কোনো রকম অসুবিধা হবে না। আর ওরা ওরকম কিছু বলবে না, তার কারণ হচ্ছে ওরা খুবই কোমল ধরনেরই ব্যবহার করাটা এটাই নিয়ম, এবং এটাই করে থাকে ইন্টারভিউ বোর্ডে। কেউ কখনোই ওই ধরনের। ম্যাম ডেমনস্ট্রেশন কি অন্য কোনো পরীক্ষায় আছে, মানে আমাদের এই এসএসসি ছাড়া? হ্যাঁ, প্রাইমারিতে তো আছে। না মানে এই প্রাইমারি এসএসসি এগুলো ছাড়া আর কোথাও, মানে যেখানে এই ধরনের কি মানে কি কি বলা উচিত? না, আর অন্য কোথাও নেই। না না নেই ম্যাম, এমনকি সেন্টারের সব এক্সাম গুলোতে তো ভাইভাই উঠে যাচ্ছে, নেই বলতে গেলে। সেন্টারের যত এক্সাম গুলো আছে সেখানে কোনো ভাইভাই নেই, পিলি আর মেইনস এর উপরে ডিপেন্ড করে সবটা হচ্ছে। শুধুমাত্র আমাদের এই টিচিং প্রফেশনেই বোধহয় ভাইভা গুলো আছে, হয়তো অন্য অন্য স্টেট লেভেলের সেই ভাইভা গুলো উঠেও যাবে হয়তো। ইউপিএসসি তে রয়েছে, হ্যাঁ ঠিক আছে। বিসিএস এর হ্যাঁ ইন্টারভিউ ইউপিএসসি তে আছে। 10 মিনিট একজনকে বসিয়ে ইন্টারভিউ নেন। হ্যাঁ ম্যাম, আমার শ্বশুর মশাই ছিলেন বিসিএস এর অফিসার, তো ওনার কাছ থেকে আমি অনেক গল্প শুনেছি, তো বিষয়টা সম্পর্কে একটু জানা ইন্টারভিউ আছে। হবে 50 মিনিটস। হ্যাঁ, অনেকটা সময় ধরে ইন্টারভিউ হয়, উনি গল্প করতেন, ওনার কাছ থেকে শুনেছি। পাল্টা প্রশ্নে মানে জর্জরিত করে দিবে। এখানে তো কিছুই নয়, এই ইন্টারভিউ তো কিছুই নয়। আর এই যে ইংরেজিতে কথা বলার অভ্যাস, ওখানে তো অনেক বেশি, এর থেকে মানে প্রায় ইংরেজিতেই বেশি কথা বলতে হয় তুলনামূলক বাংলার। যাই হোক, আমি বলবো একদম ফেসবুক দেখা বন্ধ করো, কারণ আমি প্রতি মুহূর্তে দেখছি, মানে হ্যাঁ ম্যাম, যত বেশি দেখা হচ্ছে না তত টেনশনটা কেমন যেন বেড়ে যাচ্ছে। প্রথম দু একদিন একটু একটু দেখেছিলাম, অত্যন্ত মানে বিরক্ত, মানে এক একজন এত বাজে বাজে প্রশ্ন করছে, মানে কি বলবো, এই ধরনের প্রশ্ন জীবনেও হবে না। আমার হাজবেন্ড বলেন যে তুমি যে ওখানে প্রেজেন্ট থাকলে তোমাকে 50% মার্কস দিয়ে দেবে, আর 50% তোমার অ্যাটিটিউডের উপর, তোমার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, বলছে যে প্রেজেন্ট থাকলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে 50% মার্কস, 10 মার্কসের মধ্যে 5 মার্কস নাকি প্রেজেন্ট থাকলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়। তাই বলেন যে এটাই নিয়মের মধ্যে পড়ে, আর বাকি 5 তোমার কোশ্চেন অ্যান্সার বা তুমি কিভাবে প্রেজেন্ট করছো নিজেকে তার উপরে ডিপেন্ড করছে। আর একদম সোজা সরল ভাবে পড়াও, তুমি তোমার গতিতে পড়াও, অন্য কারোর দিকে, অন্য কে কি ম্যাম এই পড়ানো বিষয়টাই, যেহেতু টাইমটা শর্ট, তো এই পড়ানো বিষয়টা একটু চাপ হয়ে যাচ্ছে ম্যাম, মানে ওটাই এই শর্ট টাইমের মধ্যে। হ্যাঁ, বলে দিচ্ছি যতটা কিভাবে। কনসিউমিং করে, ঠিক আছে, যে কোন ঠিক কোন আছে। বিষয়গুলো আসবে। ম্যাম 11 12 এর একটু টপিক কিছু দিয়ে দেবেন না? আমি তাহলে ডেমো করে আপনাকে সেটা আমায় পাঠিয়ে দেবো। দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, মৌসুমী বলছিলে সোমবার দিনের ক্লাসটা নিই, তারপরে আরেকটা আবার এক্সট্রা ডেট দেখছি, সব ডেটগুলো তো এদিক ওদিক হয়ে যাচ্ছে। তুমি শুনবে, আচ্ছা সেদিনকে না বলতে পারলেও শুনে নেবে জাস্ট। ঠিক আছে ম্যাম, ঠিক আছে ঠিক আছে। ঠিক, রাখি তাহলে। হ্যাঁ ম্যাম, গুড নাইট। গুড নাইট।